হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। মারা গেছেন নিকট কয়েকজন আত্মীয়। ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি। নাজুক রাষ্ট্রীয় কোষাগার, ব্যয়ের লাগাম পাগলা ঘোড়া। অর্থ বছরের প্রথমার্ধে বাজেট ঘাটতি ৩৫,০০০ কোটি টাকা। যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা বিবেচনায় বেছে নেওয়া হয়েছে সরকারি এই অতিথি ভবনকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় নিহত হয়েছেন খামেনির কন্যা, জামাই, পুত্রবধূ ও নাতনি। খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ছুটি ঘোষণা করা হয়েছে ৭ দিনের। এদিকে খামেনি হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। পরমাণু নিয়ে আলোচনা চলার মধ্যেই শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। শনিবারই কড়া জবাব দেয় ইরান। পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে। তবে মর্মান্তিক খবরটি আসে বাংলাদেশ সময় রবিবার সকালে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সাথে নিহত হয়েছেন খামেনির মেয়ে, মেয়ের জামাই, পুত্রবধূ ও নাতনি সহ কয়েকজন। খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ঘোষণা করা হয়েছে ৭ দিনের ছুটি। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC। সেই সঙ্গে খামেনির হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগেই জানান যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামেনি। এর আগে শনিবার তিনি বলেন, এ হামলা কতদিন চলবে তা এখনও নিশ্চিত নয়। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার ২ থেকে ৩ দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আমাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ আবারও হামলা চালাবো। এদিকে খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে ওয়াশিংটন তেল আবিবের চালানো এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পুরো ইরান জুড়ে চালানো হচ্ছে হামলা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে এখন উদ্বেগ বিশ্ববাসীর। রাহনুমা ফারমিন, DBC নিউজ ডেস্ক। আয়াতুল্লাহ ইরানে ব্যবহৃত এই পদবীর অর্থ সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই ধারায় দেশটির সবশেষ নাম আলী খামেনি। তার ৩৬ বছরের শাসনের অবসান ঘটল যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায়। ৮৭ বছরের জীবনে আলী খামেনি ছিলেন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। ইরানের মাশহাদ শহর, সেখানকার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আল খামেনি। শিক্ষা নেন শিয়া ধর্মীয় ভাবধারার ইরাক ইরানের বিভিন্ন মাদ্রাসায়। ৬০ ও ৭০-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন বিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। গ্রেপ্তার হন বহুবার। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের পতনের পর ইরানের নতুন রাজনৈতিক কাঠামো গঠিত হয়। উৎখাতের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। সেখানে নিরঙ্কুশ ক্ষমতার ভার দেয়া হয় ধর্মীয় নেতাদের। পদবি হিসেবে ব্যবহার করা হয় আয়াতুল্লাহ। শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। এই সময় খামেনি নতুন শাসন ব্যবস্থার উচ্চ পর্যায়ে আসেন। ১৯৮১ সালে খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন। ১৯৮৯ সালে বসেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে। শুরু হয় তার দীর্ঘ শাসনামলের। আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। খামেনির শাসনামলে ইরান যুক্তরাষ্ট্রকে ১ নম্বর শত্রু এবং ইসরায়েলকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করত। তিনি মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছিলেন। তার শাসনামলে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যা নিয়ে পশ্চিমাদের সাথে ইরানের দীর্ঘ সংঘাত ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল। খামেনি সবসময় দাবি করে এসেছেন এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। তার দীর্ঘ শাসনামলে বেশ কিছু বড় ধরনের গণবিক্ষোভের সম্মুখীন হয়েছে, যার মধ্যে ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট,
2022 সালের মাহসা আমিনের মৃত্যুর পর বিক্ষোভ এবং 2025-26 সালের অর্থনৈতিক সংকটজনিত আন্দোলন উল্লেখযোগ্য। বিক্ষোভ দমনে তিনি কঠোর ও বল প্রয়োগের পথ বেছে নিয়েছিলেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। 1964 সালে খামেনি বিয়ে করেন মানসুরে খোজাস্তে বাঘেরজাদেকে। তাদের রয়েছে 4 ছেলে ও 2 মেয়ে। এর মধ্যে খামেনির দ্বিতীয় ছেলে ময়তবা খামেনিকে বিবেচনা করা হয় পিতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। বহু চড়াই উচ্চাই পার করে আসা ধর্মীয় নেতার রেজিমের সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায়। নিহত হন তিনি। অবসান ঘটে তার দীর্ঘ 36 বছরের রাজত্বের। এর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসনের। আসিফ খান, ডিবিসি নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের যাত্রীরা। শনিবারের মতো রবিবার সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এমনকি ফ্লাইট পরবর্তী যাত্রার সময় নিয়েও অনিশ্চয়তা দেখা দেয় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়ছেন অনিশ্চয়তার মুখে। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। আমি দোহা যাচ্ছিলাম, গন্ডগোলের কারণে যাই, আপনার বিমান মিস্টেক হয়েছে। 12 তারিখে আইডি শেষ, 11 তারিখে 10:45 আমার ফ্লাইট কাতারি। আমি কি করে আল্লাহ জানে, নসিবে কি আছে, ভাগ্যে আল্লাহ কি রাখছে বলতে পারি না। এটা তো যাত্রীদের সবার জন্য অনেক অনেক ভোগান্তি। কর্তৃপক্ষ কোনো কিছু বলে নাই, বলছে এয়ারপোর্ট থেকে জানাবে ওটা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, কেমন দেখছেন এখনকার পরিস্থিতি এবং আটকে পড়া যাত্রীরা কি বলছেন? জি সঞ্জিদা, আপনাকে জানিয়ে রাখি, প্রথমেই আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এখন পর্যন্ত কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 27টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এটি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। এর আগে আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে এই যে বাতিল হওয়া ফ্লাইট, সেই ফ্লাইটের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন, অনেকেই এখানে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে তাদেরকে অনেককেই আগে থেকে জানানো হয়নি, যার কারণে কিন্তু তারা দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে এখানে আসছেন এবং তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একজন যাত্রীর সাথে কথা বলতে চাই যে আসলে তিনি কতদিন এখানে ছিলেন, আমরা একটু জানার চেষ্টা করছি। ভাইয়া, আপনি আসলে কবে থেকে এখানে অপেক্ষা করছেন, কোথায় যাওয়ার জন্য, কি অবস্থা দেখছেন? আমি 27 তারিখে আইছি এই জায়গায়। 28 তারিখে আমার ফ্লাইট ছিল। তো 28 তারিখে আওয়ার পরে তারা বলছে তো অপেক্ষা করলে টাইম ওভার হয়ে গেছে, ঘন্টাখানেক ওভার হয়ে গেছে। তো এর বাদে মনে করলেন কি অপেক্ষা করতে করতে তারা কইতেছে আচ্ছা এর পরের ফ্লাইটে, তো এর পরের দিন আবার 1 তারিখে আমার একটা টিকিট দিচ্ছে। তো 1 তারিখে কইছে সকাল 9টার দিকে থেকে ছাড়বো। তো এর বাদে এইতে আমার যখন 1 তারিখের যে কাগজটা দিল টিকিটের 11:45, যখন ভিতরে আবার ঢুকছি, ঢুয়ার পরে বলতেছে কি বাড়িতে যাবো। তো আমি বললাম এটার কারণটা কি, আমি টাকাতে টিকিট কাটছি, আপনি কোন কারণে, এটা তো আমার যাচাই করবেন নাকি। আচ্ছা 3টা দিন ধরে মানে এই জায়গায় হরানি, নিজের সবকিছু নিজে বাড়া থাকতেছি, এই জায়গায় আরেকজন লইয়া, তো এটা নিজের সবকিছু হইতেছে। তা আমরা কি করতাম না, সরকার আমরা কোনো কিছু দেয় নাই, বা সরকারের কোনো দায়িত্ব যে পুলিশ প্রশাসন বা কোনো কিছু, আমরা বুঝতে কোনো কিছু বলে নাই। এজেন্সির মাধ্যমে কথা বলছি, বাবা এটা তোমরা গেছো, তোমরা নিজের টাকা ব্যয় করে এনে থাকতে হবে, তো এটা বলছি আমরা। ধন্যবাদ। সঞ্জিদা, শুনছিলেন যে একজন যাত্রী কিন্তু 3 দিন ধরে এখানে অপেক্ষা করছে, তিনি ওমানে যাওয়ার জন্য এখানে এসেছেন এবং এরকম কিন্তু অসংখ্য যাত্রী এখানে রয়েছে। আমি একটু দেখাতে চাই যে আমার ডান দিকে কিন্তু আসলে অনেক যাত্রী অপেক্ষা করছেন, অনেকেই ভেতরে যাচ্ছেন, যারা আসলে সৌদি আরব এবং কয়েকটি ফ্লাইট কিন্তু চালু হয়েছে রিয়াদ, সৌদি আরব সহ,
সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু ভেতরে ঢুকেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি তাদের চেক ইন চলছে। এছাড়া অনেকেই অপেক্ষা করছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সরকারিভাবে কিন্তু এই যে অপেক্ষমান যাত্রী তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, বিশেষ কিছু সুবিধা দেওয়ার জন্য গতকালই কিন্তু বিমানমন্ত্রী জানিয়েছেন। তবে অনেকেই অভিযোগ করছেন যে সেই সুবিধা তারা সময় মতো পাচ্ছেন না, কারণ এখানে একটি গ্যাপ রয়েছে যে তারা যেখান থেকে টিকিট কেটেছেন সেই টিকিট বিক্রেতাদের সাথে আসলে সরকারের যে গ্যাপটা রয়েছে সে কারণে কিন্তু অনেকেই সেই সুবিধা নিতে পারছেন না। তবে এছাড়া অনেককেই অবশ্য সুবিধা দেওয়ার কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তারা ফ্লাইটগুলো বাতিল করেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ঠিক হয়ে গেলে, আকাশসীমা নিরাপদ হয়ে গেলে কিন্তু এই ফ্লাইট বাতিলগুলো আবার চালু করা হবে, পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন তারা আমাদেরকে। সঞ্জিদা। খালেক, ধন্যবাদ আপনাকে। নাজুক রাষ্ট্রীয় কোষাগার, ব্যয়ের লাগাম বেড়েই চলেছে। গবেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতের সংস্কারের ব্যর্থতায় সরকারি আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা থেকে গেছে। এমন পরিস্থিতিতে দেশ পরিচালনায় এসে জনমুখী প্রতিশ্রুতির বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। অর্থনীতিবিদরা বলছেন অপ্রয়োজনীয় ব্যয়, অব্যবস্থাপনা ও কর ফাঁকি রোধ করতে পারলে বিএনপির ফ্যামিলি কার্ড সহ প্রতিশ্রুতি দেয়া নানা জনমুখী কর্মসূচির বাস্তবায়নে কোনো চাপ থাকবে না। চলতি অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর মধ্যে গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার রাজস্ব আয় করে প্রায় 2,23,000 কোটি টাকা আর ব্যয় করে 2,58,186 কোটি টাকা। তাতে আয়ের তুলনায় ব্যয়ের ঘাটতি 35,000 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ নিয়ে পার করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের বেশিরভাগ ব্যয় হয়েছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন ভাতা ও পেনশন এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থাকে দেয়া আর্থিক সহায়তা বাবদ। অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে সংস্কারের ব্যর্থতার কারণে নাজুক অর্থনৈতিক অবস্থা। বিগত সরকারের তারাও আওয়ামী লীগের বিভিন্ন ধরনের রং পলিসি বা তৎকালীন যে ব্যাংক বা এনার্জি সেক্টরে লুটপাট, এগুলোর কারণে একটা খুব খারাপ অর্থনীতি পেয়েছিল তারা। পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, রেভিনিউ মোবিলাইজেশন এবং ডেট ম্যানেজমেন্ট, এই জায়গায় রিফর্মস গুলো আসেনি। অ্যাজ এ রেজাল্ট সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ফিসক্যাল ডিসিপ্লিনে ব্যাপক দুর্বলতা রয়ে গেছে। এমন একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ পরিচালনায় বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা জনমুখী কর্মসূচির বাস্তবায়নের উদ্যোগ নিতে শুরু করেছে দলটি। নাজুক অর্থনীতির মধ্যে জনমুখী প্রতিশ্রুতির বাস্তবায়নে কতটা চাপে পড়বে বিএনপি সরকার? এমন প্রশ্নে গবেষকরা বলছেন অপ্রয়োজনীয় ব্যয় আর কর ফাঁকি রোধ করতে পারলে চাপ থাকবে না। যে পরিমাণ রাজস্ব এনবিআর এর মাধ্যমে বা রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হয়, তার থেকে আরও প্রায় সমপরিমাণ রাজস্ব প্রতি বছর আদায় করতে পারে না। তার কারণ হলো কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য এই ধরনের করগুলো আদায় হয় না। বিএনপির যে ইলেকশন ম্যানিফেস্টো, সেটার মধ্যে কিন্তু এই কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়ার মতো বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করার কথা বলেছে। সুতরাং আমরা আশা করব যে এনবিআর এর পক্ষ থেকে এই যে কর জালের বাইরে থাকা, এড়িয়ে যাওয়া বা ফাঁকি দেওয়া, এগুলোকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে তারা দেখবেন। শুরুর দিকে হয়তো 10,000-12,000 কোটি টাকা যেটা ফ্যামিলি কার্ডে লাগবে, সেটা আমার মনে হয় বর্তমান অবস্থাতেই সম্ভব। কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদে টেকসই ভাবে এই যে বিএনপির যে চমৎকার আইডিয়াগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোকে বাস্তবায়ন করতে হলে আপনার সরকারের রেভিনিউ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। অর্থনীতিবিদরা বলছেন মন্দার অর্থনীতি এবং জনমুখী প্রতিশ্রুতির বাস্তবায়ন দুটোই চ্যালেঞ্জিং পরিস্থিতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসাও বরাদ্দ দেওয়ার কাজ শেষ হয়েছে।
2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা ওই সময়ের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ফলে সেখানে প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই। নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে আলোচনা চলছিল। রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা ও হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলোকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাসভবনের জন্য বিবেচনা করা হয়। এদিকে 17 ফেব্রুয়ারি শপথের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে প্রধানমন্ত্রী থাকছেন গুলশানের নিজ বাসাতেই। সেখান থেকেই সচিবালয় ও তেজগাঁওয়ের কার্যালয়ে যাতায়াত করছেন তিনি। তবে চলতি রমজানে ইফতার ও পবিত্র ঈদ উল ফিতরে অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় করার অভিপ্রায় জানান প্রধানমন্ত্রী। সে আলোকে দ্রুতই যমুনার সংস্কার কাজ শেষ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন যমুনাতে যেতে পারবো কিনা এটা আমি এই মধ্যে বলতে পারি না, কারণ এসএসএ থেকে অনুমতি নিতে হয় আর কি। অনুমতি দিলে যেতে হয়, তো আমরা অবশ্য অনুমতি চেয়েছি। আমরা দ্রুতই ব্যবস্থা করে দেবো আর কি। ওই যে রমজানের প্রোগ্রাম করবে, তো সেগুলো তো আমরা জেনেছি, আমরা সেভাবে আমরা প্রস্তুতি নেব আর কি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 35 হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 24 বেইলি রোডের বাড়ি বরাদ্দ সহ মন্ত্রীপাড়া নামে পরিচিত ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডের বাসাগুলো নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে সরকারি আবাসন পরিদপ্তর। আমরা বসে করে সংস্কার করে দিচ্ছি, উঠে যেতে পারবে। তো এর মধ্যে বেশ কয়েকটা করে করছি, সব ভিজিট করবো। তারপরে আমরা একটা কাজ করতেছি, তো সব সমানে কাজ করছি। টেন্ডার করা হয়ে গেছে, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, কাজ করতেছে এখন। ঈদ উল ফিতরের পর সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাসায় উঠতে পারবেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।